আসসালামু আলাইকুম। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু চলে এসেছি এসএসসি 26 এবং 27 সালে ছাত্রছাত্রীর জন্য। এতক্ষণ আওয়াজ ক্লিয়ার ছিল না, এখন আওয়াজ ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ, এবং ক্লাসটা খুব দারুণ ভাবে নিব। তো মনোযোগী থাকতে হবে তোমাদেরকে। আজকে আমাদের সাইকেল 1 এর কত নাম্বার ক্লাস চলছে বলো তো? 11 নাম্বার ক্লাস চলছে। তাহলে আমাদের সাইকেলের মধ্যে প্রথম সাইকেলের মধ্যে 18টা ক্লাস আছে, আজকে 11 নাম্বার ক্লাস চলছে। এবং আজকের ক্লাসটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় আমরা যুক্ত করেছি, ঠিক আছে? যেমন আমরা এতদিন যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেগুলোর ঝিল্লি ছিল, বাট আজকে যেগুলো পড়বো সেটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু। মানে যে অঙ্গাণুগুলোর চারপাশে কোনো ঝিল্লি নেই, এবং এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 1 নাম্বার 2 নাম্বার এই প্রশ্নগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি কোষ কঙ্কাল দিয়ে। তাহলে আমরা কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কোন টপিকটা এখন পড়বো? যার ঝিল্লি নেই, কোষ কঙ্কাল। তাহলে এখন যারা আমার সাথে যুক্ত হয়েছো কাইন্ডলি একটু বলো যে বোঝা যাচ্ছে সবকিছু ক্লিয়ার? যারা আমার সাথে আছো তারা একটু সালাম দিতে পারো, যেন আমি তোমাকে বুঝতে পারি। একটু আদাব দিতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট দিতে পারো। এবং হ্যাঁ, আমি যে কথাটা সব সময় বলি এবং আজকেও বলছি, এখন বলছি, ভিডিওটা কাইন্ডলি একটু শেয়ার করে দাও প্লিজ। তোমার শেয়ার করতে কিন্তু জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে, কিন্তু শেয়ারের মাধ্যমে তোমার কাছের দূরের আত্মীয় অনাত্মীয় ছোট বড় ভাই বোন ফ্রেন্ড সবাই ভিডিওটা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। তাহলে কাইন্ডলি যারা যারা আছো একটু ভিডিওটা শেয়ার করে দিও। শিক্ষাগুরু হিসাবে, যেহেতু আমি তোমাদেরকে এখন শিখাচ্ছি, মানে আমি তোমাদের শিক্ষাগুরু হিসেবে এইটুকু তোমরা আমার জন্য করতেই পারো, সবার জন্য করতে পারো। এটা তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার ভালোর জন্য, এটুকু তোমরা করতেই পারো। তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। কোষ কঙ্কাল, মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, কারণ এই ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কোষ কঙ্কাল, কঙ্কাল বললেই আমাদের মাথার মধ্যে কি চলে আসে? হি হা হা হা। ওই যে আছে না ভূতের মধ্যে, মানে ভূতের সিনেমাগুলোর মধ্যে বা বিভিন্ন হরর মুভিতে দেখা কঙ্কাল হেঁটে আসছে, মানে যার খালি হাড্ডি টাড্ডি দেওয়া আছে, হেঁটে হেঁটে চলে আসছে, এরকম কঙ্কাল আমাদের চোখে আসে। আমরা কঙ্কালটা দেখবো পরে। তো আমাদের কথা হচ্ছে কোষ কঙ্কাল। অ্যাকচুয়ালি কোষ কঙ্কালটা কি? দেখো একটা সুন্দর আমরা কোষ দেখতে পাচ্ছ কিনা বলো? যারা আছো আমার সাথে তারা একটু বলো, বুঝতে পারছো তো? দেখো আমরা কোষ কঙ্কাল দেখতে পাচ্ছি। কোষ কঙ্কালটা আসলে কি? একটা সুন্দর কোষ দেখতে পাচ্ছি। এটা একটা কোষ, এবং কোষের ভেতরে ঘন সাইটোপ্লাজম। এই যে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এবং দেখো এই সাইটোপ্লাজমে যে সুন্দর ভাবে এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে এই অংশগুলো, এই যে সুতার মতন যেগুলো আছে, সুতার মতন বিভিন্ন জায়গাতে সুন্দর করে ছড়াই ছিটে আছে, জালের মতন ছড়াই ছিটে আছে। এইগুলোকে আমরা কি বলছি? কোষ কঙ্কাল বা কোষীয় কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কাল কোথায় অবস্থান করছে? কোষের সাইটোপ্লাজমে অবস্থান করছে। কেমন ভাবে অবস্থান করছে? জালের মতন, চিকন সুতার মতন, নলের মতন, জালের মতন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কোষীয় কঙ্কাল। দেখো এখানে বিভিন্ন কোষীয় কঙ্কাল গুলো আছে। অ্যাকচুয়ালি জানো এটা আসলে কেমন? এটা হচ্ছে তোমার চারিদিকে কোষের ভেতরে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এবং ওইটার ফাঁকে ফাঁকে কি থাকবে? বিভিন্ন অঙ্গাণুগুলো অবস্থান করবে, ঠিক আছে? এই যে কোষ কঙ্কাল, তাহলে কোষ কঙ্কালের সংজ্ঞা তুমি কি দিবা? এই কোষ কঙ্কাল কিন্তু আমাদের এবং বিভিন্ন কাজে তো হেল্প করে। তাহলে কোষীয় কঙ্কালের আমরা সংজ্ঞা কি লিখবো? এই দেখো, এইটা যদি হয় কোষ ঝিল্লি, এটা অতিক্রম করলেই সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমে দেখো এই যে দড়ির মতন বা সুতার মতন বা নলের মতন এই যে বস্তুগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। কোষ কঙ্কালের সুন্দর একটা সংজ্ঞা দিয়ে রেখেছি। কোষ ঝিল্লি অতিক্রম করলেই কোষের ভিতরে লম্বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতন বস্তু আমরা দেখতে পাবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলোকেই আমরা কি বলবো? কোষ কঙ্কাল, সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল। তাহলে কোষ কঙ্কাল কি? আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না অ্যান্সারটা দিতে।
কোষ কঙ্কাল আসলে কি করে? কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটিকে ধরে রাখে, মানে কোষটাকে বেশ দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? কোষটাকে ভেতর থেকে কি করে রাখে? ধরে রাখে, গঠনটাকে শক্ত মজবুত দৃঢ়তা প্রদান করে। ওকে, ঠিক এই যে যেমন আমাদের কঙ্কাল, এই যে দেখো একটা সুন্দর পিকচার দিয়ে দিছি। এই যে কঙ্কাল মানে এই যে মাসল বাদে ভিতরে সব কিছু কিন্তু কঙ্কাল, যেটা হাড্ডি দেখতে পাচ্ছি, হাড়, বোন, অস্থি দেখতে পাচ্ছি। এই যে দেখো পা থেকে একদম মাথা পর্যন্ত কি সুন্দর ভাবে দেখতে পাচ্ছি। এই যে কঙ্কাল, কঙ্কালটা আমাদের কি কাকে ধরে রেখেছে বলতো? আমাদের মাসলকে, মাংসকে ধরে রেখেছে। তার মানে যেমন আমাদের কঙ্কাল, কঙ্কাল যেমন আমাদের ভেতরে থাকে তো, তাই না? কঙ্কাল কি বাইরে দেখা যায়? কঙ্কাল তো দেখা যাবে না, ভেতরে থাকবে তো। কঙ্কালের মানে কঙ্কালের কারণেই আমরা লম্বা খাটো হয়েছি। কিছু কঙ্কাল আছে যেগুলো দেখতে পাবো, কঙ্কালের অংশ, সেটা হচ্ছে এই যে দাঁত, এই যে নখ, এগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। কিন্তু এটা হচ্ছে একদম ভেতরের অংশ, অস্থি তরুণাস্থি দিয়ে এটা গঠিত হবে। এবং এই কঙ্কালটা কি করে বলতো? এই কঙ্কালটা ভিতরে থাকে আর বাহিরে কি থাকে? মাসল। তার মানে ভেতর থেকে মাংস বা পেশিকে সুন্দরভাবে কি করে রাখে? আবৃত, মানে রক্ষা মানে ধরে রাখে, ঠিক আছে? ধরে রাখে। তো এই যে এই শব্দটা, কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটিকে ধরে রাখে, তার মানে এটা যেমন ভেতর থেকে কোষটিকে ধরে রাখছে, এটাও সেরকম কি বলতো? এই যে কোষের যে কঙ্কাল আছে সেটা মাসলটাকে কি করে রাখছে? সুন্দর করে, পেশিটাকে সুন্দর করে কি করে রাখছে? ধরে রাখছে। মানে ঠিক আমরা সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কালকে আমাদের কঙ্কালের সাথে তুলনা করতে পারি। তাহলে এখন এই যে পিকচারটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে, খেয়াল করো। এই পিকচারে তুমি সুন্দর করে কি দেখতে পাচ্ছ? সেল মেমব্রেন দেখতে পাচ্ছ। এবং দেখো ভেতরের দিকে এই যে তোমার কালারের সাথে মিল আছে, সবুজ কালার, এটা হচ্ছে মাইক্রোটিউবুল। দেখো এটা হচ্ছে যে কালারটা নীল নীল কালার, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং এই যে এগুলো ছোট ছোট সরু সরু নলের মতন, এগুলোকে বলছে আমরা মাইক্রো ফিলামেন্ট। নলের মতন না, মানে ফিতার মতন, সুতার মতন, ঠিক আছে? দেখো এই যে সরু যেগুলো হবে সুতার মতন সেটাকে মাইক্রোফিলামেন্ট বলছি, আর যেগুলো নলের মতন হবে সেটাকে আমরা মাইক্রোটিউবুল বলছি। আর এই দুইটার মধ্যবর্তী অবস্থা যেটা ছড়িয়ে আছে জালের মতন করে, হ্যাঁ দেখতে নলের মতন কিন্তু ফিতার মতনও বটে, সুতার মতনও বটে, এটাকে আমরা কি বলছি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং খেয়াল করে দেখাচ্ছ এইগুলো জালের মতন ছড়ায় ছিটে আছে, তাই না? এবং এটার ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি। তারপর তোমার হচ্ছে এই দেখো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ, তাই না? তারপর ছোট ছোট কি আছে? লেগে আছে, রাইবোজোম লেগে আছে। তাহলে এখন যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয়, যে কোষ কঙ্কাল কতটি এবং কি কি, তাহলে তোমরা কি বলবা? কোষ কঙ্কাল হচ্ছে 3টি, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রো ফিলামেন্ট। তাহলে কোষ কঙ্কাল কতটি আছে? কোষের মধ্যে কোষ কঙ্কাল কতটি আছে? 3টি। তাহলে কোষ কঙ্কাল গুলো কি? কোষ কঙ্কাল হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং এগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিনের সমন্বয়ে গঠিত। কিসের সমন্বয়ে গঠিত? প্রোটিন। এবং এই প্রোটিন গুলো সুন্দর নাম আছে, অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। ইন্টারে গেলে এটা সুন্দর বিস্তারিত ভাবে তোমরা এই ক্লাসগুলো করতে পারবে ইনশাআল্লাহ। বাহিরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের কি অবস্থা? কি খবর? বৃষ্টি টিষ্টি হচ্ছে তোমাদের? ওই যে আমার ভিডিওটা দেখছো যেখান থেকে, সেখানে কি বৃষ্টি হচ্ছে? তো দেখো তাহলে আমাদের কিন্তু কোষ কঙ্কালের কয়টি অংশ বা কয়টি অংশ নিয়ে কোষ কঙ্কাল গঠিত আমাদের শেষ। কোষ কঙ্কাল কি কি নিয়ে গঠিত, মানে কি কি উপাদান আছে সেটাও আমাদের কমপ্লিট। তাহলে কোষ কঙ্কালের এখন আমরা কাজ করব। কোষ কঙ্কালে তাহলে এখন আমরা কাজ করব, ভালো করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। ফার্স্টে আমরা কি পড়লাম? কোষ কঙ্কাল, এটা একদম জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে, চিকন দড়ির মতন করে। কোষ কঙ্কাল 3 ধরনের, মানে 3টি অংশ, মানে 3টি উপাদান, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং এটার কাজ আমাদের পড়তে হবে। কাজগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য পিকচার অ্যাড করে দিয়েছি। ফ্লাজেলা এবং সিলিয়ার বিচলনে সাহায্য করা। ফ্লাজেলা এবং সিলিয়াটা হচ্ছে তোমার কোনো প্রাণীর অথবা কোনো কোষ থেকে এক্সট্রা কিছু অংশ বাহিরে উদ্গত হয়, ঠিক আছে? যেমন দেখো এটা যদি একটা কোষ হয়,
এবং এটার কোষে ছোট ছোট চুলের মতন কিছু অংশ তুমি দেখতে পারো বাহিরে লেগে আছে, যার সাহায্যে এই কোষটা কোনো কিছুর সাথে কি হতে পারে লেগে থাকে, অথবা খুবই সরু সরু অংশ যা সর্বদা এরকম ভাবে আন্দোলিত হয়ে কোনো কিছুকে ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে, তখন আমরা এই অংশগুলোকে কি বলবো? সিলিয়া। সিলিয়া এটা কিন্তু প্রোটিন দিয়ে গঠিত, এটা হচ্ছে সিলিয়া। এই যে দেখো এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সুতার মতো, সুতা না চুলের মতন, এই ছোট ছোট চুলের মতন যে অংশ এটা হচ্ছে সিলিয়া। কিন্তু যদি এটা ছোট না হয়ে অনেক বড় দেখা যাচ্ছে, বড় হয় এবং চলাচলে সাহায্য করে, চলাচল কোনো তরল মাধ্যমে চলাচল করতে হেল্প করে, তখন আমরা সেটাকে কি বলবো? ফ্লাজেলা। ফ্লাজেলা কিন্তু একটু মোটা হবে এবং বড় হবে, বেশ বড় হবে, চলাচলে হেল্প করবে এবং পিলিটা কিন্তু খুব ছোট হয় এবং চুলের মতন হয় এবং এটা কোনো কিছুর সাথে এটাকে আটকে রাখতে হেল্প করে। ঠিক আছে, কোষটিকে আটকে রাখতে হেল্প করে। যেমন দেখো এখানে আমরা আরো সুন্দর করে দেখতে পাচ্ছি, এই যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে সিলিয়া এবং বড় লম্বা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা সিলিয়া সৃষ্টি করতে হেল্প করে, চলনে হেল্প করে। ঠিক আছে, তারপরে দেখো মাকুতন্তু তৈরি করে। মাকুতন্তুটা কি? মাকুতন্তুটা হচ্ছে দুই পাশটা সরু হবে, মাঝখানটা চওড়া হবে, এটাকে আমরা মাকু যন্ত্র বলছি। এবং মাকু যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে ফাইবার সুতার মতন অংশ, এগুলোকে আমরা কি বলি জানো? মাকুতন্তু। এই যে এগুলোই হচ্ছে মাকুতন্তু, মাকুতন্তু স্পিন্ডল ফাইবার, মাকুতন্তু। এবং এই মাকুতন্তুটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বুঝতেই পারছো মাকুতন্তুর সাথে কিন্তু এই যে ক্রোমোজোম কি হয়েছে? যুক্ত হয়েছে। ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা মাকুতন্তুর প্রোটিনের সাথে আকর্ষণ বোধ করে এবং তখন সেন্ট্রোমিয়ার এই মাকুতন্তুর সাথে ক্রোমোজোমটাকে যুক্ত করে ফেলে এবং পরবর্তীতে বিভাজনটা হয়। তাহলে মাকুতন্তু যদি গঠিত না হয় তাহলে কি কোষ বিভাজন কখনো হবে? কখনোই সম্ভব না। তাহলে আমরা দেখো মাকুতন্তু তৈরি করা, আমরা কি পড়বো? মাকুতন্তু তৈরি করা এবং কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে কোষ কঙ্কালের কি কাজ আমরা দেখলাম? মাকুতন্তু তৈরি করা এবং কোষ বিভাজনে সাহায্য করা। তারপরে আমরা মাকুতন্তু তৈরি করা এবং কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে আমাদের কিন্তু কোষ কঙ্কাল পড়াটা কমপ্লিট। আমাদের কোষ কঙ্কাল পড়া কমপ্লিট। আমরা কোষ কঙ্কাল থেকে কি কি পড়লাম? কোষ কঙ্কালের সংজ্ঞা পড়লাম, কোষ কঙ্কাল কি কি কোষ কঙ্কাল রয়েছে, কোষ কঙ্কাল কি উপাদান নিয়ে গঠিত এবং কোষ কঙ্কালের কাজ। আমার বিশ্বাস এতটুকু পড়লে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যারা এসএসসি স্টুডেন্ট তাদের জন্য এইটা একেবারে এনাফ, এইটা একেবারে এনাফ, আর কোনো টেনশন নাই। এবার কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো যেটা নিয়ে তোমরা ইন্টারে বেশ পড়াশোনা করবা। আমরা এখন কি পড়বো? আমরা কোষের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ পড়বো, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমও বলতে পারো, রাইবোসোমও বলতে পারো। রাইবোজোম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবারও বলছি, এইটা 1 নাম্বার 2 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, প্রশ্নের জন্য এবং এমসিকিউ তো আছে। তাহলে রাইবোজোমটা আসলে কি ভালো করে খেয়াল করো। একমাত্র আমরা যারা একেবারে 1 থেকে শুরু করে আজকে 11তম পর্যন্ত ক্লাস করছি, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আমার ক্লাসটা বুঝতে পারবে যে ক্লাসগুলোর মধ্যে কতটা সুন্দর ধারাবাহিকতা আছে এবং কতটা ডিটেইলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, সহজভাবে মজা করে বোঝানোর চেষ্টা করেছি, তাই না? আমার এই ক্লাসগুলো কিন্তু 1 মাস হয়ে গেলে আগের ক্লাসগুলো ডিলিট হতে শুরু করবে সুইটহার্ট। এই জন্য তোমাদের কি করতে হবে? পার্মানেন্ট ভাবে আমাদের ক্লাসগুলো কোথায় আছে? আমাদের ইউটিউব চ্যানেলে আয়শা বায়োলজি এবং পলাশ কেমিস্ট্রিতে যেতে হবে। সেইখানে তুমি যদি এসএসসি 26 সালের হও সেই প্লে লিস্টে ঢুকবা, 27 সালের স্টুডেন্ট হলে 27 সালের প্লে লিস্টে ঢুকবে। সবগুলো ক্লাস তোমাদের জন্য সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ক্লাস প্লে লিস্টে ঢুকবে, ক্লাসগুলো করবে, কোনো টেনশন নাই। একদম রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে এবং ওই ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবে ক্লাসগুলো কতটা সুন্দর হচ্ছে এবং ধারাবাহিকতা সম্পন্ন হচ্ছে। এবং এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাকে আর অন্য কোনো নোট টোট কিচ্ছু পড়তে হবে না। এবং আমি তো তোমাদেরকে বলেছি যে আমরা কোর্স শেষে একটা চমৎকার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, যেখান থেকে 100তে 100। বাট তার আগে এই ক্লাসগুলো দেখতে হবে, মন দিয়ে করতে হবে। এবং আমরা কিন্তু জানি, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু জানি আমরা যখন আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে পড়াশোনা করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আদি কোষে একটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুটার নাম কি বলতো?
রাইবোজোম, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। দেখো আমরা এখানে যে কোষটা দেখতে পাচ্ছি, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, আর যারা আজকে প্রথম দেখছো বায়োলজি ঠিকঠাক পড়োনি তাদের অবশ্যই একটু প্রবলেম হবে। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, যারা বায়োলজি কোনোদিনও পড়োনি তারাও যদি এই ক্লাসগুলো রেগুলার করো, তুমি ইনশাআল্লাহ এত ভালো প্রিপারেশন নিতে পারবা, 100তে 100ই পাবা ইনশাআল্লাহ। তার জন্য কিন্তু একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা আদি কোষ দেখতে পাচ্ছি, এবং এইটা আমরা কি কোষ দেখতে পাচ্ছি বলতো? এটা হচ্ছে প্রকৃত কোষ, প্রকৃত কোষ। দেখো আদি কোষের সাইটোপ্লাজমে, এই যেটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে দেখতে পাচ্ছ মুক্তোর মতন হয়ে আছে, এগুলো হচ্ছে রাইবোজোম। এবং প্রকৃত কোষেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বলতো? রাইবোজোম দেখতে পাচ্ছি। বলতো এখানে কোনটা রাইবোজোম? তোমাদের মতে এখানে কোনটা রাইবোজোম? এই যে দেখেছো, এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে আমরা আদি কোষেও রাইবোজোম দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমে, এবং প্রকৃত কোষেও আমরা সাইটোপ্লাজমে রাইবোজোম দেখতে পাচ্ছি। এছাড়া রাইবোজোম কিন্তু শুধু সাইটোপ্লাজমে থাকে না, দেখো এই যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের গায়েও লেগে থাকে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানেও কিন্তু রাইবোজোম লেগে থাকে। তাহলে আদি কোষ আর প্রকৃত কোষ যে কোষে হোক না কেন, সেই কোষেই কোনো কিছুর সাথে লেগে থাকুক বা না লেগে থাকুক, ছোট্ট ছোট্ট দানাদার যে বস্তুটি আছে না, এটার প্রধান কাজ কি জানো? এটার প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। এটাকে আমরা কি বলবো? রাইবোজোম। তাহলে রাইবোজোমের আমরা চমৎকার একটা সংজ্ঞা দিতে পারি কিনা বলো? রাইবোজোমের চমৎকার সংজ্ঞাটা কি হতে পারে বলো? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান। সাইটোপ্লাজমে কিন্তু মুক্ত ভাবে থাকে, কিন্তু যখন মনে করো নিউক্লিয়াসের সাথে লেগে আছে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে আছে, সরি দুঃখিত, তাহলে আমরা কি বলছিলাম? আমরা দেখো এখানে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান, মানে সাইটোপ্লাজমে যদি শুধু থাকে তাহলে কিন্তু কোনো কিছুর সাথে লেগে নেই, তার মানে এটা মুক্ত অবস্থা আছে। এই যে দেখো মুক্ত অবস্থা আছে, তাই না? সাইটোপ্লাজমে কারোর সাথে তো লেগে নেই, কিন্তু যদি কোনো অঙ্গাণুর সাথে লেগে থাকে, এই অঙ্গাণুটা যেমন দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার সাথে যদি লেগে থাকে তাহলে তো যুক্ত আছে, তাই না? বা নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে যদি লেগে থাকে তাহলে তো যুক্ত আছে, তাহলে মুক্তও থাকতে পারে সাইটোপ্লাজমে, আবার কোনো কিছুর সাথে যুক্তও থাকতে পারে, ঠিক আছে? মুক্ত থাকুক আর যুক্ত থাকুক, থাকবে। এবং দেখো দেখতে কেমন? দানাদার, দানার মতন, দানার মতন, দানা দানা, দানা দানা। এই যে দানার মতন যে জিনিসটা, এটা প্রধান কাজই কিন্তু হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। এইটাকে আমরা কি বলবো? রাইবোজোম। কি বলবো? রাইবোজোম। তাহলে রাইবোজোমটা কি? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকা। অন্তঃপ্লাজমীয় মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটির গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন তৈরি হয় তাকেই আমরা কি বলবো? রাইবোজোম বলবো। কি বলবো? রাইবোজোম বলবো। এখন রাইবোজোমটা কিন্তু সাইটোপ্লাজমে একা একাও থাকতে পারে, আবার কি করতে পারে? একটার সাথে আরেকটা যুক্তও থাকতে পারে, ঠিক আছে? যেমন মনে করো এখানে আমরা রাইবোজোম দেখতে পাচ্ছি একটা করে আছে, তাহলে একটা একা একা আছে, এই জন্য মনোসোম। কিন্তু যদি এরকম হয় একটার সাথে আরেকটা দেখো এইরকম চেইনের মতন যুক্ত আছে, তাহলে অনেকগুলো একসাথে যুক্ত আছে না, তখন এটাকে আমরা কি বলছি? পলিরাইবোজোম। কি বলছি? পলিরাইবোজোম। আমি তোমাদেরকে আরেকটু সুন্দর করে বুঝাই দিই, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম, ঠিক আছে? বুঝেছো? সাইটোপ্লাজমে রাইবোজোম গুলো একটা একটা করে আছে, আলাদা আলাদা ভাবে আছে, ঠিক আছে? তখন আমরা সেটাকে কি বলবো? মনোসোম। মনো মানে এক, সোম মানে সোমা, সোমা মানে দেহ, একটা দেহ। কিন্তু সাইটোপ্লাজমে মনে করো অনেকগুলো একটার সাথে আরেকটা প্রোটিন তৈরির সময় এরকম চেইন তৈরি করে আছে, এবং এই চেইন কিন্তু সবসময় করবে না, যখন প্রোটিন তৈরি করবে তখনই তারা একসাথে চেইন তৈরি করবে। মনে করো আমি তোমার বাসায় একজনের রান্না করি, তাহলে আমি কিন্তু একাই রান্না করতে পারবো, তাই না? অল্প রান্না যেহেতু, কিন্তু যদি 1000 জনের রান্না করতে হয় তখন কিন্তু আমি পারবো না, বা 100 জনের রান্না করতে হলে আমি কিন্তু একা পারবো না। তখন কি করতে হবে? আমি আরো অনেকগুলো অ্যাসিস্ট্যান্টকে ডাকবো যে আমাকে হেল্প করো, সবাই মিলেমিশে আমরা রান্নাটা করবো, তাই তো? তাহলে যখন প্রোটিন তৈরি হয় না, হ্যাঁ, তখন কিন্তু রাইবোজোম একা একাই থাকে, কিন্তু যখন প্রোটিন তৈরি হয় তখন
প্রচুর পরিমাণে প্রোটিনের তৈরির প্রয়োজনীয়তাটা হয়, তখন কিন্তু তারা অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত হয়ে দ্রুত প্রোটিন তৈরি করে সবাই মিলে। এবং দেখো অনেকগুলো রাইবোজোম একসাথে আছে, তো এই জন্য এটাকে আমরা কি বলবো, পলিসোম বা পলি রাইবোজোম। পলি মানে অনেক, অসংখ্য, বা পলি রাইবোজোম, পলি রাইবোজোম। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাই এখানে দেওয়া আছে মনোসোম, আর একটা হচ্ছে পলিসোম বা পলি রাইবোজোম। এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এখন আমরা যে প্রশ্নটা পড়বো, রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তাহলে আমাকে একটু বলো তো, যারা ক্লাসটা দেখছো সবাই বুঝতে পারছো? যারা ক্লাসটা দেখছো তারা সবাই বুঝতে পারছো? যারা ক্লাসটা দেখছো তারা কি সবাই বুঝতে পারছো? যারা ক্লাসটা দেখছো তারা কি সবাই বুঝতে পারছো? আমরা কিন্তু শনি সোম বুধবারে ক্লাস নিই, ঠিক আছে, বাট আমি গত বুধবারে এবং শনিবারে গতকালকে প্রবলেমের কারণে ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আজকে কি করেছি, রবিবার হওয়া সত্ত্বেও ক্লাসটা নিচ্ছি। আমরা কিন্তু আবার আগামীকালকে ক্লাস ঠিকই নিব, মানে এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি শনি সোম বুধবারের ডেটেই হবে, ঠিক আছে। মানে আজকে নিচ্ছি এবং তারপরে সোম বুধ এইভাবে ক্লাসটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে, ওকে। তাহলে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, সর্বজনীন অঙ্গাণু মানে সব জায়গাতেই, সর্ব মানে সব, তো সর্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ রাইবোজোম এমন একটা অঙ্গাণু দেখো যেটার আদি কোষে পাওয়া যায়। ভালো করে শুনবা, প্রকৃত কোষের মধ্যে এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা প্রাণী কোষে পাওয়া যায়, ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। এবং এটা বিভিন্ন অঙ্গাণুর ভেতরেও পাওয়া যায়, যেমন দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু রাইবোজোম পাওয়া যায়। আবার দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই যে আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, সরি এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, কালারটা ভিন্ন কালার দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টেও কিন্তু আমরা রাইবোজোম দেখতে পাচ্ছি। তার মানে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যা সকল কোষে অবস্থান করবে, সেটা আদি কোষ হোক, প্রকৃত কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, বা কোষীয় অঙ্গাণু বলো, নিউক্লিয়ার মেমব্রেনের বাহিরেও থাকে কিন্তু, ঠিক আছে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও কিন্তু থাকে। আবার দেখো এই যে অঙ্গাণুর ভেতরেও আছে, বাহির ভেতর সবকিছুতে এরা থাকে। হ্যাঁ, তাহলে এই জন্য আমরা কি বলবো, রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলবো। তাই রাইবোজোমকে আমরা কি বলবো, সর্বজনীন অঙ্গাণু। কেন বলবো, সকল কোষেই পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষের মধ্যে তোমার উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়, বিভিন্ন অঙ্গাণুর বাহিরে লেগে থাকে, বিভিন্ন অঙ্গাণুর ভেতরে থাকে। হ্যাঁ, তাহলে এই জন্য এদেরকে আমরা কি বলছি, সর্বজনীন অঙ্গাণু। ছোট্ট করে এটা একটু পড়বা যে নিচের কোনটা সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের গঠন, রাইবোজোমের গঠনটা আমি তোমাদেরকে অল্প করে পড়াবো, ঠিক আছে, এটা অতটা বেশি পড়াবো না, খুবই সামান্য সামান্য পড়াবো, সামান্য, কারণ এইটা নিয়ে ইন্টারে আমরা এইচএসসি তে আমরা অনেক বেশি পড়াশোনা করব, তাই হালকা একটু টাচ দিয়ে রাখছি, ওকে। তবে খুব বেশি কিন্তু আমরা পড়বো না, হ্যাঁ খুব বেশি পড়বো না, আমরা অল্প করে পড়বো। সেটা হচ্ছে রাইবোজোমের গঠন, রাইবোজোমের গঠন, রাইবোজোম। এই যে রাইবোজোমটা আমরা দেখতে মনে হলো না যে গোল গোল ছোট ছোট, গোল গোল ছোট ছোট এরকম, কিন্তু আসলে এই রাইবোজোমের আমরা দুইটা সাব ইউনিটে ভাগ করতে পারি, দুইটা খণ্ড নিয়ে রাইবোজোম গঠিত, ঠিক আছে। এটা আমি এখন অতটা ডিটেল বলবো না, হালকা বলবো। সেটা হচ্ছে রাইবোজোমে ছোট ইউনিট থাকে, বড় ইউনিট থাকে, দুইটা খণ্ড থাকে, দুইটা খণ্ড আবার একসাথে যুক্ত হয়ে একটা করে খণ্ড তৈরি করে যখন প্রোটিন তৈরি হয়। ভালো করে বুঝো, স্বাভাবিক অবস্থায় কিন্তু খণ্ড দুইটা একটু আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু যখন প্রোটিন তৈরি হয় তখন দুইটা খণ্ড একটার সাথে আরেকটা সুন্দরভাবে কি হয়, যুক্ত হয়, যুক্ত হয়ে একটা খণ্ড হিসেবে তখন প্রোটিন তৈরি করে। এবং এই যে প্রোটিন তৈরি করার সময় কি দেখো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে, একটার সাথে আরেকটা এরকম ভাবে চেইনের মতন করে যুক্ত হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো কি আছে, অ্যামাইনো অ্যাসিড। ভালো করে শুনবা, প্রোটিন তৈরির মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন তৈরির মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে পরপর যুক্ত হয়, বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে। কি তৈরি করে, চেইন তৈরি করে। এবং এই চেইনটাকে আমরা কি বলবো, পলিপেপটাইড। কি বলবো, পলিপেপটাইড।
এবং এদের মধ্যে যে বন্ধন থাকে, এই যে বন্ধন এটাকে পেপটাইড বন্ধন বলা হয়। অনেকগুলো পেপটাইড বন্ধন থাকে এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বলে এই চেইনটাকে আমরা কি বলি, পলিপেপটাইড চেইন। এবং এই পলিপেপটাইড চেইনই কিন্তু কি তৈরি করছে, প্রোটিন তৈরি করছে। মানে এটাই হচ্ছে প্রোটিন, এটাই প্রোটিন তৈরি করে। তাহলে আমরা কি, তোমরা একটা লাইন ছিল যে পলিপেপটাইড চেইন সংযোজন করে, এটা বোঝানোর জন্যই আমি পিকচারটা দিয়েছি। তাহলে রাইবোজোম সম্পর্কে যদি বলে যে রাইবোজোম কেমন দেখতে, এটা পরীক্ষাতে যদিও আসবে না, সুন্দর করে পড়বা। রাইবোজোম দুইটা খন্ড নিয়ে গঠিত হয়, ছোট একটা থাকে, একটা বড় থাকে খন্ড। স্বাভাবিক অবস্থায় সাইটোপ্লাজম আলাদা থাকে, প্রোটিন তৈরির সময় দুইটা খন্ড একসাথে যুক্ত হয়ে যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, রাইবোজোমকে আমরা কি ফ্যাক্টরি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। আমি একটু দেখি, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ওয়াও মাশাআল্লাহ, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর। আচ্ছা, তোমরা যারা আমার সাথে লাইভ ক্লাসটা করছো তারা কি বলবা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা? আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সে হঠাৎ বৃষ্টি সিনেমার মতন আছে না, হঠাৎ বৃষ্টি সিনেমা দেখেছো কি? হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়। তো আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, একদম রাস্তা টাস্তা মানে অনেক এতখানি পানি হয়ে গেছে রাস্তা, বুঝছো, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। কেন বলা হয়? কারণ যাবতীয় প্রোটিন, কোষের যাবতীয় প্রোটিন তৈরি করে কোনটা? রাইবোজোম। এই জন্য এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। এবং আমরা জানি যে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ডিম প্রোটিনের সোর্স, এই জন্য কিন্তু আমরা ডিম কোচের একটা পিকচার দিয়েছি। তার মানে তোমরা প্রচুর ডিম খাবা, প্রচুর ডিম খাবা, প্রচুর ডিম খাবা। তাহলে ডিম খেলে তোমরা কি পাবা? প্রচুর ডিম খাবা, ডিম খেলে প্রচুর প্রোটিন পাবা, প্রচুর কি পাবা? প্রোটিন পাবা। তাহলে আমরা এই যে দেখো ডিম, আমরা প্রচুর প্রোটিনের সোর্স। দেখেছো, চিকেনও দিয়েছি, একটা মোরগ আর মুরগি একসাথে দিয়েছি, একা একা দেই নাই, সুন্দর করে মিলেমিশে একসাথে আছে, মনের ভাব আদান প্রদান করতে পারবে কক 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 করে। দেখছো কি সুন্দর করে বসায় দিচ্ছি। চিকেন 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 খাবা, প্রচুর পরিমাণে প্রোটিন পাবা, বুঝছো, প্রচুর পরিমাণে প্রোটিন পাবা। দুধ খাবা, দুধ খাবা, দুধে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই যে আমরা যে তোমার দেখছি, এগুলো হচ্ছে প্রোটিনের সোর্স। অ্যাকচুয়ালি আমি বুঝাতে চাচ্ছি যে আসলে আমাদের যে প্রোটিন গুলো তৈরি হয়, সেই প্রোটিন তৈরি করতে কে সাহায্য করে? রাইবোজোম। আর এই জন্যই আমি এই পিকচার গুলো অ্যাড করেছি। কি কারণে অ্যাড করেছি? যে এগুলোতে প্রচুর পরিমাণে কি আছে? প্রোটিন আছে। তাহলে আমাদের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হচ্ছে? আমাদের প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে রাইবোজোমকে। কোষের যাবতীয় প্রোটিনের চাহিদা কে পূরণ করছে, কে তৈরি করছে? রাইবোজোম। যে কোষে প্রোটিন তৈরি বেশি হবে সেই কোষে রাইবোজোমের সংখ্যা বেশি, আর যে কোষে প্রোটিন তৈরি কম হবে সেই কোষে রাইবোজোমের সংখ্যা কি হবে? কম হবে। তাহলে রাইবোজোমকে আমরা কি বলছি? প্রোটিন ফ্যাক্টরি। দেখো এই যে দেওয়াই আছে, রাইবোজোমকে কি বলছি আমরা? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। এবং রাইবোজোমের যে প্রোটিন গুলো আছে, রাইবোজোমের যে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনের মধ্যে কিছু কিছু প্রোটিন আবার আছে যারা কিছু কিছু প্রোটিন যারা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, বুঝছো, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, ত্বরান্বিত করে, প্রভাবিত করে। হ্যাঁ, কিছু কিছু প্রোটিন, কিছু প্রোটিন, সব না। ওই প্রোটিন গুলোকে তখন আমরা কি বলি? এনজাইম বলি। তাহলে রাইবোজোম একই সাথে প্রোটিন তৈরি করছে এবং সেই সকল প্রোটিনের মধ্যে আবার বেশ কিছু প্রোটিন বিভিন্ন ভাবে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করছে। তাহলে আমাদের কিন্তু রাইবোজোম সম্পর্কে এতটুকু পড়লেই তোমার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, এসএসসি যারা 26-27 আসুক তাদের ঝরঝরা, মানে তারা ইনশাল্লাহ পারবে, কোনো টেনশন করার কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, টেনশন করার কিচ্ছু নাই। হচ্ছে আমরা এখন লাস্ট টপিকটা পড়ে ফেলবো, ঠিক আছে? লাস্ট টপিকটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। লাস্ট টপিকটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। এবং আগামীকালকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস হবে, ভীষণ গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াস, যেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে প্রশ্ন কমন। যারা তোমরা 26 সালের স্টুডেন্ট আছো তাদের তো কমন ইনশাল্লাহ, তোমাদের যদি না আসে 27 সালের যারা আছে তাদের কিন্তু আসবে। এবং এই নিউক্লিয়াসটা ভীষণ গুরুত্বপূর্ণ, পড়তে হবে। কালকে আমরা নিউক্লিয়াস নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব। সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোম দেখতেই পাচ্ছ, একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি আমরা, একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা প্রাণী কোষ এবং প্রাণী কোষের এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছাকাছি, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি যে বস্তুটা আছে এটাই হচ্ছে সে সেন্ট্রিওল। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করছে, এটাই হচ্ছে সে সেন্ট্রিওল।
দেখেছো সেন্ট্রিওলটা দেখতে নলাকার না? নলাকার না? দুইটা মুখ কিন্তু খোলা, এই মুখটাও খোলা, এই দিকের মুখও খোলা, এই দিকের মুখও খোলা, এই দিকের মুখও খোলা। এটাই হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের দুইটা মুখ কি থাকবে? খোলা থাকবে। কি থাকবে? খোলা থাকবে। তাহলে সেন্ট্রিওল নিয়ে আমরা কি বলবো? সেন্ট্রিওল নিয়ে আমরা কি বলবো? সেন্ট্রিওল নিয়ে আমরা বলবো, সেন্ট্রিওল নিয়ে আমরা কি বলবো? সেন্ট্রিওল নিয়ে আমরা বলবো যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল এই যে তোমার দেখা যাচ্ছে এইটা হচ্ছে দুইটা কি? সেন্ট্রিওল। এই যে দুইটা সেন্ট্রিওল, দেখো দুইটা সেন্ট্রিওল একসাথে থাকবে সব সময়। এই দুইটা সেন্ট্রিওল সব সময় একসাথে থাকবে। এই নলাকার যে বস্তু দুইটা, এইটাকে আমরা সেন্ট্রিওল বলছি। সেন্ট্রোজোল একসাথে থাকবে দুইটা সেন্ট্রিওল, এটাকে আমরা ডিপ্লোসোম বলবো। ডিপ্লো মানে দুই। এবং সেন্ট্রিওলের চারপাশে এই যে এগুলো হচ্ছে তরল পদার্থ, বুঝছো? এই তরলকে আমরা কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার। কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, এই তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলবো। এবং এই যে সেন্ট্রিওল দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ডিপ্লোসোম বললাম, এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুইটাকে একত্রে আমরা কি বলছি? টোটাল যে অংশটা, এই টোটাল অংশকে আমরা বলবো সেন্ট্রোজোম। কি বলবো? সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম। তাহলে ভালো করে শোনো, তাহলে টোটাল যে আমরা দেখতে পাচ্ছি অংশটা পুরোটুকু, এই যে যেটা সেন্ট্রিওল, এটার বাহিরে ম্যাট্রিক্স বা তরল থাকবে, এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলবো। এবং নলাকার দুইটা অংশ একে অপরের সাথে সুন্দরভাবে জড়িত থাকে, একটা মাদার একটা ডটার। মাদার থেকে ডটার তৈরি হয়, মাদার থেকে ডটার তৈরি হয়, এইটাকে আমরা বলছি ডিপ্লোসোম। এই সেন্ট্রিওল দুইটাকে কি বলা হয়? ডিপ্লোসোম। এই সেন্ট্রিওল দুইটা নলাকার, নলাকার, দুই মুখ খোলা, দুই মুখ খোলা, দুই মুখ কিন্তু খোলা। এবং এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে বলা হয় সেন্ট্রোজোম। আমি আবারও বলছি, ভালো করে শুনো। তাহলে দুইটা নলাকার যে বস্তু দেখতে পাচ্ছি সেন্ট্রিওল, একসাথে থাকে জোড়ায় জোড়ায়, তাই ডিপ্লোসোম। সেন্ট্রিওলের চারপাশের তরলকে আমরা কি বলছি? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওলকে একত্রে আমরা কি বলছি? সেন্ট্রোজোম। কি বলছি? সেন্ট্রোজোম। কি বলছি? সেন্ট্রোজোম। এই যে সুন্দর করে দেওয়া আছে, সেন্ট্রিওল প্রাণীকোষী নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত ফাঁপা নলার মতন বা দণ্ডের মতন যে অংশটা আছে তাকে আমরা সেন্ট্রিওল বলছি। এবং সেন্ট্রিওলের চারপাশে যে তরল আছে, গাঢ় তরল, সেটাকে আমরা কি বলছি? সেন্ট্রোস্ফিয়ার। এবং যখন সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার একত্রে থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সেন্ট্রোজোম। এটা একার হয়ে যাবে, সেন্ট্রোজোম। তোমাদের জন্য এই তিনটা লাইন পড়লেই ইনশাআল্লাহ আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এই তিনটা কথাবার্তা পড়ে ফেলবা। এটা আসলে কোথায় অবস্থান করে? এটা প্রাণী কোষে থাকবে। কোথায় থাকবে বলো তো? সকল প্রাণী কোষে থাকবে। তবে প্রাণী কোষের মধ্যে আমাদের যে মস্তিষ্ক নিউরন আছে, এটাতে কিন্তু সেন্ট্রিওলটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে? আর উদ্ভিদের ক্ষেত্রে তোমার শৈবাল এবং ছত্রাক, নিম্ন শ্রেণীর যে শৈবাল এবং ছত্রাক আছে তাদের ক্ষেত্রে সেন্ট্রিওলটা থাকে। তাহলে সেন্ট্রিওল কোথায় উপস্থিত এটা ভালো করে পড়তে হবে। সেন্ট্রিওলের কাজ আমরা এমসিকিউ হিসেবে পড়বো। দেখো, স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করা। একটু আগে কিন্তু আমরা বললাম মাইক্রোটিউবুলের কাজও কিন্তু একই। এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থেকে এই যে দেখো, এটা হচ্ছে মাকুতন্তু। মাকুতন্তু তৈরি হচ্ছে এবং এই মাকুতন্তুতে গিয়ে কি যুক্ত হচ্ছে? ক্রোমোজোম যুক্ত হচ্ছে। তার মানে মাকুতন্তু গঠন করা এবং কোষ বিভাজনে সাহায্য করা কার কাজ? সেন্ট্রিওলের কাজ। এবং দেখো, এই যে আমরা একটা শুক্রাণু দেখতে পাচ্ছি, এই শুক্রাণুটা সচল, কারণ কি? এর লেজ আছে। এই যে শুক্রাণুর যে লেজ, এই লেজ তৈরি করেছে কে জানো? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল এর লেজ তৈরি করতে কি করেছে? হেল্প করেছে। তাহলে ফ্লাজেলা তৈরি করতে হেল্প করে, এই লেজকে কিন্তু ফ্লাজেলাও বলা হয়। তাহলে ফ্লাজেলা তৈরি করতে হেল্প করে, ফ্লাজেলা এই যে ফ্লাজেলা তৈরি করতে হেল্প করে এবং শুক্রাণুর লেজ তৈরি করতে হেল্প করে। শুক্রাণুর লেজও কিন্তু এক ধরনের ফ্লাজেলা, যেটার সাহায্যে সাঁতার কেটে কেটে সে ডিম্বাণুর দিকে কি হয়? ধাবিত হয়। তাহলে আমাদের কিন্তু দেখো টোটাল পড়া শেষ। এই যে আমাদের আর কোনো স্লাইড নাই, মানে আমাদের একেবারে তিনটা টপিক ঝরঝরা পড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমার সাথে একটু রেসপন্স করবে, তোমরা কারা কারা আছো, কারা কারা ক্লাসটা করছো, কারা কারা আছো, ক্লাসটা বুঝেছো কিনা আমাকে একটু বলবে। ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু বলবে, ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু বলবে। আমাদের কিন্তু ক্লাসটা শেষ। তাহলে আজকে আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করলাম? কি টপিক নিয়ে আলোচনা করলাম? আজকে আমরা কোষ কঙ্কাল নিয়ে আলোচনা করেছি। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখো ইনশাআল্লাহ আসবে।
তারপর আমরা কি নিয়ে আলোচনা করলাম, রাইবোজোম নিয়ে, এখান থেকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা আসে। এবং আমরা লাস্টে কি পড়লাম, সেন্ট্রোজোম নিয়ে পড়াশোনা করলাম, সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার কি, তারপরে সেন্ট্রোজোম কি, কাজ কি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তাহলে এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ক্লাসটি তুমি একেবারে রেকর্ডেড পেয়ে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন ক্লাসে ইনশাআল্লাহ নিউক্লিয়াস নিয়ে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।